যে তোর নয় রে চিরন্তন, পার আছে এর এই সাগরের বিপুল ক্রন্দন। এই জীবনের ব্যথা যত এইখানে সব হবে গত, চিরপ্রাণের আলয়ে মাঝে বিপুল শান্তন। মরণ যে তোর নয় রে চিরন্তন, দুয়ার তাহার পেরিয়ে যাবি, ছিঁড়বে রে বন্ধন। এ বেলা তোর যদি ঝড়ে পূজার কুসুম ঝরে পড়ে, যাবার বেলায় ভরবি থালায় মালা ও চন্দন। আপনাদের সামনে এখন আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে তার কথা শুরু করছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজকে শুক্রবার 6ই জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 21শে মে 2021, তিথি বৈশাখ শুক্লপক্ষ নবমী, নক্ষত্র পূর্ব ফল্গুনী, সূর্যোদয়ের সময় ভোর 4:58 হয়ে 2 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:08 হয়ে 14 সেকেন্ড। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। রাত্রি 3:07 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। শ্রী শ্রী জাহ্নবী মাতা গোস্বামিনী দেবীর আবির্ভাব তিথি আজকে। শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের শুভ আবির্ভাব তিথি আজকে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু ঘটেছিল আজকের তারিখে 1991 খ্রিস্টাব্দে। যাদবপুর কৈবল্য ধামের চতুর্থ মহান্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ তিথি আজকে। আজ ক্রিস্টোফার কলম্বাস, যিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন, সেই ক্রিস্টোফার কলম্বাসের প্রয়াণের দিন। 1506 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। 1855 খ্রিস্টাব্দে আজকের তারিখে রানী রাসমণি দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সঙ্গে আপনাদের বলি, 1835 খ্রিস্টাব্দে বাংলা কবিতার ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী তিনি জন্মগ্রহণ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের ঠিকানা হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। 8 ঘন্টা 40 মিনিটের একটা চমৎকার আড্ডা হয় এই অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। এখন তাহলে একটু গান শুনে নি, গানের পর আজকের দিনটার যে বৈশিষ্ট্য তার কথা বলবো এবং সেই সঙ্গে বলবো আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি এখন আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মানুষ ঠিক করে নিয়েছে পৃথিবীটা তার পিতৃপিতামহের সম্পত্তি। এটা তার পড়ে পাওয়া 14 আনা জিনিস। একে সে ইচ্ছে মতো কাটবে, কুটবে, ছিঁড়বে, পোড়াবে, আর কারুর দিকে, কোনো কিছুর দিকে ফিরেও তাকাবে না। এটা করতে গিয়ে মানুষ আকাশ, বাতাস, মাটি, জল সবকিছুকে নষ্ট করেছে। আর সেই আহত পৃথিবী এখন তার উল্টো মার মারছে মানুষকে, মানুষের সভ্যতাকে মারছে। এই যে পৃথিবী জুড়ে করোনার আক্রমণের পেছনেও তো নাকি পরোক্ষভাবে মানুষের অতিলোভ কাজ করেছে। যেমন নানান মানুষ, তাদের নানান ধরন, তাদের নানান বিশ্বাস, এই সবটা নিয়ে এই মানব সভ্যতা, তেমনি করে কোটি কোটি জীব জন্তু, উদ্ভিদ যা কিছু আছে তাদের সবাইকার সুসমঞ্জস্য সমাহার নিয়েই তো আমাদের এই পৃথিবী। আজ বিশেষভাবে সেই কথা মনে করিয়ে দেবার দিন। আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো।
কিন্তু তার আগে একটা কথা বলি, আগামী 24 তারিখে কাজী নজরুল ইসলামের জন্মদিন, মনে আছে তো? আমরা যে বলছি যে কাজী নজরুল ইসলামের কবিতা, কি কবিতা প্রথম পড়েছেন, তার গান গাইতে গিয়ে কি মনে হয়েছে, একেবারে ব্যক্তিগত যে কাজী নজরুল ইসলাম, আমার নজরুল যেমন করে লিখেছিলেন আমার রবীন্দ্রনাথ, সেই রকম করে আমার নজরুল 100 কি 150 শব্দের মধ্যে লিখে চটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। ওপরে লিখবেন আমার নজরুল, আর যেটা বলবা সেটা হচ্ছে লেখাটা যেন অতি অবশ্যই 23 তারিখ দুপুর 12টার মধ্যে আমাদের দপ্তরে জমা পড়ে। আমার নজরুল 23 তারিখ দুপুর 12টার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জমা পড়তে হবে। কাজেই হাত গুটিয়ে নেমে পড়ুন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বিদ্যাপতি ওই বিশ্বা বসুর সঙ্গে নীলগিরি পাহাড়ের মধ্যে সেই মহাকুণ্ড দর্শন করেছেন, দর্শন করে ফিরে এসেছেন। এবার কিছু প্রশ্ন বিশ্বা বসুকে করেছেন, বিশ্বা বসু কিছু কথা বলছেন, এই নিয়ে আমাদের পুরাণ চিরন্তন। তারপরে প্রণমিত মারে। প্রণমিত মারেতে স্বামী বিবেকানন্দ যে সমস্ত উপদেশ দিচ্ছেন, সেই উপদেশের কথা বলবো আপনাদের, এবং তার সূত্র ধরে আপনাদের সৌমিত্র বসু তার নিজের ভাবনা চিন্তার কথা কিছু শোনাবে আপনাদের। এবং এই উপদেশগুলো যে কি মূল্যবান এবং কতটা বিজ্ঞানসম্মত, সেইটে আমার নিজের অন্তত মনে হয়েছে। আমার ধারণা শুনতে শুনতে আপনাদেরও মনে হবে। এরপর হে মহাজীবন। হে মহাজীবনে এর আগের দিন যার কথা বলেছিলাম তার নামটা বলা হয়নি, সেই পতিত পাবনের নাম শোনাবো আপনাদের। আর নতুন একজনের কথা বলবো, দেখা যাক, তাকে চিনতে না পারার কোনো কারণ নেই, তবু নামটা না বলেই বলবো। আপনাদের চিঠিপত্রের উত্তর, অনেকগুলো চিঠি আছে আজকে, ছোট্ট ছোট্ট চিঠি, সেই জন্য অনেকগুলো চিঠি পড়ব। এবং তারপর বাইরে দূরে আজকে রানাঘাটে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কথা শোনাচ্ছি। শ্রীনিবাস মণ্ডল অনুরোধ করেছিলেন সেই সব কথা, মন্দির নিয়ে গল্প, এইসব শোনাবো। তাহলে আপাতত গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। এখন শুরু হচ্ছে পুরাণ চিরন্তন। আমরা স্কন্দ পুরাণের কাহিনী শোনাচ্ছিলাম আপনাদের। সবররাজ বিশ্বা বসু তো বিদ্যাপতিকে নিয়ে গেলেন সেই নীলগিরি পাহাড়ের মধ্যে রিহিন নামে মহাকুণ্ড দর্শন করবার জন্য, যেখানে স্নান করলে অক্ষয় বৈকুণ্ঠ বাস হয়। সেই কুণ্ডের পাশে একটি নিকুঞ্জ, সেখানে স্বয়ং জগন্নাথ দেব অধিষ্ঠান করেন। ওই দেখো, বিদ্যাপতি দেখলেন নিজের চোখে, তার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল, চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়তে লাগলো। এ কি সম্ভব? নরদেহে দেব জগন্নাথকে দর্শন। দু চোখ ভরে চেয়ে চেয়ে আশা মেটে না। সে কতক্ষণ কেটে গেল এইরকম করে। বিদ্যাপতির কিন্তু মনে হচ্ছে কয়েক পলক মাত্র। সবররাজ বিশ্বা বসু তাঁর বাহু স্পর্শ করলেন। বিদ্যাপতি সম্বিত ফিরে পেলেন। বিশ্বা বসু বললেন, আপনি পরম ভাগ্যবান, জগন্নাথ দেবকে দর্শন করলেন। কিন্তু আর নয়, সন্ধে নেমে আসছে। এ জায়গাটা সন্ধ্যের পর একেবারেই নিরাপদ নয়, বুনো জন্তু জানোয়ারের ভয়। চলুন এবার পাহাড় থেকে নিচে লোকালয়ে নামি। আর তাছাড়া আপনি তো এখনো পর্যন্ত কিছু আহার করেননি, বলেছিলেন জগন্নাথ দর্শন না করে কিছু গ্রহণ করবেন না। এখন তো সে দর্শন শেষ হলো। চলুন এইবার আমার ঘরে গিয়ে যা হোক কিছু আহার করবেন। দুজনে সেই দুর্গম পথ ধরে ফিরে এলেন। বিশ্বা বসু বিদ্যাপতিকে নিজের ঘরে নিয়ে গেলেন, তারপর তাকে খেতে দিলেন।
সামনে সাজানো সেই সব খাবার দেখে তো বিদ্যাপতির কথা বন্ধ হয়ে গেছে। এ তো রীতিমতো রাজভোগ। একজন সবর রাজ, তার ঘরে এমন সব খাবার, এ তো তিনি কল্পনাও করতে পারেননি। বিদ্যাপতির মুখ চোখ দেখে বিশ্বা বসু বললেন, আপনারা শহরে থাকেন, আমরা অসভ্য বর্বর সবর জাতি। আপনার উপযুক্ত আপ্যায়ন করি এমন সাধ্য তো আমার নেই কোনো মতে। কথা শেষ করবার আগে বিদ্যাপতি বললেন, এ কথা বলবেন না। আমি বরং আপনাকে জিজ্ঞাসা করি, এসব খাদ্যদ্রব্য আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? রাজার পাতেও তো এমন খাবার দেখা যায় না। আর এদের চেহারা দেখে, গন্ধ পেয়ে মনে হচ্ছে এরা যেন অন্য কোনো লোক থেকে এসেছে। আমার মনে নানা প্রশ্ন যাচ্ছে, আপনি দয়া করে আমার মনের সংশয় দূর করুন। বেশ্যা বসে একটু চুপ করে থেকে কি যেন ভাবলেন, তারপর বললেন, দেখুন, এসব অতি গোপন কথা সকলকে বলা যায় না, কিন্তু আপনি অতিথি, তার উপরে ব্রাহ্মণ, আপনার কাছে কোনো কথা গোপন করা তো উচিত হবে না। এসব হলো জগন্নাথ দেবের প্রসাদ, তার কৃপায় এসব আমার কাছে এসেছে। ব্যাপারটা কি হলো বোঝা গেল না তো? বোঝা যদি না গিয়ে থাকে তাহলে তার জন্য ব্যস্ত হবেন না। যাতে বুঝতে পারেন তার ব্যবস্থা নিশ্চয়ই করে দেব পরের দিন, আগামীকাল শরণাগত অনুষ্ঠানে, পুরাণ চিরন্তনে এরপর থেকে বলবো। আপাতত গানের পর প্রণমিত মারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। শরণাগত শ্রোতারা জানেন সৌমিত্র বসুর বিদ্যে বুদ্ধি এত কিছু নয় যাতে সে সমস্ত আধ্যাত্মিক তত্ত্বের কথা বলতে পারে। সে কিছু গল্প জানে, কিছু ঘটনার কথা জানে, সেসব কথা সে আপনাদের শোনায়। তার ভেতর থেকে যেটুকু শিক্ষা নেবার সেটা আপনারা এতদিনে নিজ গুণে নিয়ে এসেছেন। কিন্তু এই যে দ্বীপ, এই যে 1000 আইল্যান্ডের যে শিক্ষার আসর, সেখানে স্বামীজি এমন সব কথা বলছেন তার শিষ্যদের, এবং সেটা এতটাই মন দিয়ে বুঝবার মতো বা শেখবার মতো বলে আমার মনে হয়েছে। অন্তত সেসব কথা একটু না বলে পারছি না। যেমন তিনি বলছেন যে অধ্যাত্ম অনুভূতি লাভ একটা বিশেষ প্রক্রিয়া বলুন, পদ্ধতি বলুন, তার মধ্যে দিয়ে আসে। মানে এই যে বিশেষ প্রক্রিয়া পদ্ধতি, মানে এতটাই বলছেন যে ল্যাবরেটরিতে যেমন পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু তৈরি করা হয়, অধ্যাত্ম জীবনের যে গভীর উপলব্ধি সেটাও তেমনি ধাপে ধাপে তৈরি করা সম্ভব। আমাদের আগেকার যারা গুরু, তারা এই পথেই সিদ্ধি লাভ করেছেন। শুনলে কিরকম অদ্ভুত লাগে না? একেবারে কোথাও কোনো অস্পষ্ট ভাবের কথা বলা হচ্ছে না, কোথাও কোনো বিমূর্ততা, ধোঁয়া ধোঁয়া কোনো কথাবার্তা বলা হচ্ছে না। বলবো তার কথা, বলবো তার কথার সূত্রে আমার নিজের দু একটা ভাবনার কথা, উপলব্ধির কথা শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নি, তারপর বলছিলাম আপনাদের স্বামী বিবেকানন্দ বলেছেন যে একেবারে ল্যাবরেটরিতে যেমন করে পরপর পরপর ধাপে 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 একটা কিছুকে পদ্ধতির মধ্যে দিয়ে কোনো একটা জায়গায় পৌঁছে দিতে হয়, এখানেও তাই হয়। সাধন ভজনের ক্ষেত্রেও তাই হয়, উপলব্ধির ক্ষেত্রেও তাই হয়। এই কথাই হচ্ছিল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই যে পদ্ধতি যার কথা বলছেন স্বামী বিবেকানন্দ, সেটা ল্যাবরেটরির মতো তার যন্ত্রপাতির মধ্যে দিয়ে অনুসরণ করা হয় না, বা বলা ভালো, যে যন্ত্রের সাহায্যে একজন এই উচ্চ মার্গে পৌঁছবেন সেটা ওই ল্যাবরেটরির যন্ত্রপাতি নয়, সেটা হলো তার মন। মন যন্ত্র বা রাসায়নিকের মতো করে মনকেও কতকগুলো বিশেষ অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায়। যদি যায় তবে মন সেই বিশেষ আকার পেতে পারবে। কি সেই বিশেষ আকার, কি সেই বিশেষ অবস্থা?
একেবারে প্রাথমিক স্তরে মনের মধ্যে সঞ্চারিত করে দিতে হবে অহিংসা, পবিত্রতা, সত্যের প্রতি অনুরাগ, আস্তিকতায় বিশ্বাস, সুচিতা, সংযম। স্বামীজি বলছেন এই সব অবস্থার মধ্যে দিয়ে যদি মনকে নিয়ে যাওয়া যায়, মন যদি এই সমস্ত গুণের আকর হয়ে উঠতে পারে, তাহলে ঈশ্বরের অনুভূতি পাওয়ার দিকে সে বেশ খানিকটা এগিয়ে যেতে পারল। আমি জানি না আপনারা কখনো এইরকম করে ভেবেছেন কিনা, আমি অন্তত ভাবিনি, তাই আমার কাছে কথাগুলো খুব আশ্চর্য বলে মনে হয়েছে। ক্রিস্টিন বলছেন অথচ কথাগুলো সত্যি অন্যরকম, খুব নতুন এমনটা নয়। মানে যে কোনো খ্রিস্টান পরিবারেই তো নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েই থাকে, সেই শিক্ষার মধ্যেই তো এই ক্রিস্টিন এবং অন্যান্যরা বড় হয়েছেন। তাহলে স্বামীজি আর কি এমন কথা বললেন? স্বামীজি বলছেন প্রথম কথা হলো সত্য। সত্য চিন্তায়, কথায়, কাজে সত্যকে ধরে রাখাই হলো চরম আদর্শ। তিনি বলছেন যদি কেউ একাদিক্রমে 12 বছরেই সত্যের আদর্শকে জীবনে ধরে রাখতে পারে, সেখান থেকে পিছলে পড়ে না যায়, তাহলে সে বাকসিদ্ধ মানুষ হয়ে উঠবে। হ্যাঁ, বাকসিদ্ধ মানুষ মানে সে যা বলবে তাই ফলে যাবে। তেমনটা তো হয় কখনো কখনো। কোন একজন মানুষ যা বলেন তাই ফলে যায়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রে তাই হতো। একটা গল্প শুনবেন? এমন একজন মানুষের লেখা থেকে বলছি যাকে কোনোভাবেই ভক্ত মানুষ বলা যাবে না। তার কাজের ক্ষেত্র, সাধনার ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। লীলা মজুমদার, আপনারা সকলেই তার নাম জানেন, প্রখ্যাত লেখিকা। তিনি তার আত্মজীবনী পাকদণ্ডিতে বলছেন একটা ঘটনার কথা। বলছেন এক সন্ন্যাসী তাকে একদা বলেছিলেন যে 1 মাসের মধ্যে তুমি একটা চিঠি পাবে এবং তারপর তোমার জীবনের গতিপথটা একেবারে বদলে যাবে। এবং সত্যি মাসখানেকের আগে তার কাছে শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের চিঠি এলো, কবিতাকে শান্তিনিকেতনে শিক্ষকতার কাজ করবার জন্য আহ্বান করেছেন। চলে গেলেন শান্তিনিকেতনে, জীবনটা পাল্টে গেল। তাহলে এমনটা হয় কিভাবে হয় তাও তো বলে দিচ্ছেন স্বামীজি। আমরা সেই সত্য পালনের শর্ত মানতে পারবো কিনা সেটা অন্য প্রশ্ন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে নিয়েও এইরকম সব কাহিনী রয়েছে, একটু আগে বললাম। যা বলতেন তাই ফলে যেত। এরকম অনেকে আছেন, অনেকেই। কিন্তু পরের দিন হবে বাকি কথাবার্তা। আজকের মতো শেষ হলো প্রণমী তোমারে। এরপর হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গতদিন যার কথা বলেছিলাম তার নামটা বলবো এবারে। হে মহাজীবন এই পর্যায়ে সমাজ যাদের পতিত করে রাখে তারা কি সত্যি পতিত? মানুষ কি কখনো জাতের কারণে পতিত হয়? যদি জাতের কারণে, ধর্মের কারণে কাউকে পতিত করে রেখে দেওয়া হয়, তাহলে কি সেই যে যাদের অপমানিত করে পায়ের তলায় রেখে দেওয়া হলো তারাই আমাদের নিচের দিকে টানে না? তাই কেন মহাপুরুষ তারা যুগে যুগে উদ্ধার করতে আসেন সেই সমস্ত তথাকথিত নিচু মানুষদের, অস্পৃশ্য মানুষদের। তাই তো সেই সমস্ত মহাপুরুষকে বলা হয় পতিত পাবন। তেমনি এক পতিত পাবনের কথা বলেছিলাম গতদিন আপনাদের। তার নাম প্রভু জগৎবন্ধু। প্রভু জগৎবন্ধু। তার জন্ম হয়েছিল 28 এপ্রিল 1871। তিনি প্রয়াত হন 17 সেপ্টেম্বর 1921। এইবারে নতুন একজন মহাজীবনের গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। বসুন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবনের দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ নতুন একজনের কথা বলবো, তার নাম বলবো আগামীকাল। পড়াশোনা, বিদ্যা, এসবের দরকারটা কি? কি হয় পড়াশোনা করে? কি হয় জ্ঞান বাড়িয়ে? এটা আমি লক্ষ্য করেছি যারা পড়াশোনা করে এখনকার ছাত্রছাত্রীরা, তারা অনেকেই এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হয় না বা এই সমস্ত প্রশ্ন নিয়ে মাথাই ঘামায় না।
খুব ছোট করে যদি বলি, পড়াশোনা মনের চারপাশের দরজা জানলাগুলো খুলে দেয়। একজন মানুষের মধ্যে অনেক দূর সময়ের, অনেক দূর সব মানুষের ভাবনা, চিন্তা, অনুভব, এই সমস্ত কিছু জায়গা করে দিতে পারে। হঠাৎ এমন কথা কেন বললাম? আজকে যার কথা বলবো তার নাম আপনারা সকলেই জানেন। তখনকার হিসেবে কলকাতার থেকে বেশ খানিকটা দূরের এক গ্রামে, প্রচুর ধনী এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। একেবারে ছোটবেলা থেকে তার স্বভাবের মধ্যে একটা জিনিস একেবারে গেড়ে বসেছিল, সেটা হচ্ছে জানবার ইচ্ছে, কৌতূহল। এবং সেই জানাটা মূলত ধর্মের জায়গা থেকে জানা। এই কৌতূহলের বশে তিনি 15-16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গেলেন। ধর্ম কি, ধর্ম কাকে বলে, নানান ধর্মের মধ্যে সম্পর্কটা কি রকম, এই ব্যাপারগুলোকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। চলে গেলেন কাশী, পাটনা, নেপাল। পড়াশোনায় একবারে দুর্ধর্ষ, মানে ইংরেজি বাংলার কথা বাদ দিন, সে তো জানারই কথা। তার বাইরে খুব ভালো করে শিখেছেন সংস্কৃত। আচ্ছা, সেও না হয় বামুন বাড়ির ছেলে। আরবি ফার্সি, তো তখনকার আইন আদালতের জন্য আরবি ফার্সি খানিকটা জানতে হতো। তবে তিনি যতটা জেনেছিলেন সেটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। তার বাইরে শিখেছেন লাতিন, হিব্রু, গ্রিক। ভাবুন একবার, নানা ধর্মগ্রন্থ পড়ে ফেলেছেন, পড়ে তাদের হজম করে ফেলেছেন। অর্থাৎ সেগুলো এখন আর শুকনো পণ্ডিতি হয়ে নেই, তাই নিয়ে নিজের মতন করে ভাবনা চিন্তা করার জোর তৈরি করেছেন মনের মধ্যে। তা এত পড়ার ফলে এবং অবশ্যই এত ভাবার ফলে কোনটা ধর্ম আর কোনটা এই কুসংস্কার ভরা লোকাচার, তা তো তার চোখে স্পষ্ট হয়ে গেছে। এর মধ্যে পরিবারের ভিতরেই একটা ঘটনা ঘটল। তার দাদা জগমোহন মারা গেলেন। জগমোহনের স্ত্রীকে স্বামীর চিতায় পুড়িয়ে মারা হল, সহমরণ। বৌদিকে খুব ভালোবাসত ছেলেটি, যেমন সব দেওরেরাই বাসে। এই যে জ্যান্ত পুড়িয়ে মারা হলো ধর্মের নাম করে, এটা প্রায় একটা দুঃস্বপ্নের মতো তাকে তাড়া করে বেরিয়েছে। পড়াশোনা খোঁজা, শাস্ত্র থেকে বিধান বার করে প্রমাণ করলেন সতীদাহ প্রথা অসিদ্ধ। তাই নিয়ে প্রচুর তর্ক হলো রক্ষণশীলদের সঙ্গে, প্রচুর ঝগড়া। শেষে ইংরেজরা সতীদাহ বিরোধী আইন করতে বাধ্য হল। শুধু এটাই নয়, নানা ধরনের সমাজ সংস্কারের কাজে ঝাঁপিয়ে পড়েছেন মানুষটি। বাংলা ভাষাকে উন্নত করে তোলবার জন্য একের পর এক বই লিখেছেন। আরো কত যে কাজ করেছেন তার কোনো সীমা সংখ্যা নেই। পরের দিন তার নাম বলবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আজ এই পর্যন্তই। হে মহাজীবন, এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। ফিরে আসছি গানের পর। পত্র 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে চিঠি পড়ছে এবং উত্তর দিচ্ছে সৌমিত্র বসু। আমার রবীন্দ্রনাথ ঠাকুর। আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলার মতো পড়াশোনা একেবারেই নেই, তবু একটা লেখার আনন্দে লিখছি। একলা চলো কবিতা গানটি নিয়ে। এই একটা কথা, একলা চলো, আমাকে বারবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে। জীবনে আমি অনেকবার পড়ে গিয়েছি, অনেক ধাক্কা খেয়েছি, কিন্তু এই একটা কথা আমাকে আমার কর্তব্য পালন করতে আবার নতুন করে উদ্বুদ্ধ করেছে। মনে হয়েছে সত্যের পথে দৃঢ় সংকল্প থাকতে, নতুন করে বাঁচতে বা অপরকে বাঁচতে শেখাতে এই একটি গানই মনের মধ্যে অনুরণন তোলে। আর আমি গুনগুন করে গেয়ে উঠি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি নত জানু হয়ে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার শ্রদ্ধেয় মাস্টার মহাশয়কে। একলা চলো রে গানটা যদি মন দিয়ে পড়া যায় বা শোনা যায়, তাহলে বুঝতে পারা যায় যে কত আঘাত, কত বেদনা, কত ক্ষত চিহ্নকে নিয়ে একজন মানুষ এইরকম একটা গান লিখতে পারেন। সেই আঘাত, সেই বেদনা
আমাদের সবাইকার আঘাত, সবাইকার বেদনার শুশ্রূষা হয়ে থাকে তো কোনো সময়। সেইটাই বড় সুন্দর করে বলেছেন আপনি। পরে চিঠি, আমার রবীন্দ্রনাথ। সেই ছোটবেলায় আমার ঘরে যে দাড়িওয়ালা সুন্দর মানুষটির ছবি দেখতাম, তাকে নিজের পরিবারের কেউ একজন বলেই বিশ্বাস ছিল। রাতে মেজ পিসিমার কাছে শুয়ে শুনতাম রবি ঠাকুরের নানা ছোট ছোট গল্প, কবিতা। কিন্তু এই গল্পগুলি যে ওই ছবির মানুষটিরই তা বুঝিনি তখন। একটু বড় হয়ে ওই ছবি আর গল্পগুলো মেলানোর সময় এলো যখন, তখন ভাবতেই পারছিলাম না যে ওই মানুষটা শুধু আমার ঘরের বা আমার পরিবারের নন, তিনি বিশ্বের। খুব দুঃখ হয়েছিল। নিজের জিনিস হাতছাড়া হলে শিশুর যেমন রাগ দুঃখ হয় তেমনই আর কি। তারপর থেকে জীবনের সব পর্বেই তিনি আছেন আত্মার আত্মীয় হয়ে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া, কে জীবনের মন্ত্র করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সুদেষ্ণা মুখোপাধ্যায়, দমদম। বাহ, খুব ভালো। এই যে কম বয়সের সারল্য এবং সেখান থেকে একটা উপলব্ধি, এটি বড় চমৎকার হয়ে প্রকাশ পেয়েছে। এরপর তিনটে ছোট্ট ছোট্ট চিঠি পড়ব। 25শে বৈশাখের যে অনুষ্ঠান হয়েছিল আমাদের এই 92.7 বিগ এফএম এ, সেইখানে তার সূত্র ধরে তিনটে চিঠি। প্রথমটা রোমান স্ক্রিপ্টে, মানে ইংরেজি হরফে লেখা, পড়তে একটু বেঁধে যেতে পারে। এসডি সৌমিত্র বাবু, রবিবারের শরণাগত আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে আপনার রবীন্দ্রনাথ আনন্দ পেলাম। প্রণাম নেবেন, দেবব্রত ভৌমিক, সুভাষগ্রাম। পরের চিঠি, নমস্কার সৌমিত্রদা, 25শে বৈশাখ ভোরের শরণাগত আমার কাছে সেরা শরণাগত। প্রতিদিনই এই অনুষ্ঠান খুব ভালো লাগে, তবে 25শে বৈশাখের অনুষ্ঠান একেবারে ভিন্ন স্বাদের। লিখেছেন নীরা মিত্র, লেক টাউন থেকে। সৌমিত্রদা নমস্কার, আজকের কবি প্রণাম অপূর্ব হয়েছে। আপনার উপস্থাপনা এত ভালো লেগেছে যে কখন 2 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারিনি। ভোরের আবহে আপনার উপস্থাপনা, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, আমাদের। ভালো থাকবেন। যেতে যেতে ব্যক্ত হোক জীবনেরই জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমেরও চিরবিস্ময়, বনানী রহড়া। কবিতার উদ্ধৃতিতে একটু গোলমাল আছে, কিন্তু সব মিলিয়ে ভারী সুন্দর তিনটি চিঠি। অনেক ধন্যবাদ আপনাদের। এরপরে গানের পর চলে যাব বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু কথা বলবার জন্য গানের পর 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। রানাঘাটের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কথা শোনাচ্ছিলাম আপনাদের। শ্রীনিবাস মণ্ডল অনুরোধ করেছিলেন এই মন্দির নিয়ে বলবার জন্য। তো এর ইতিহাস জেনেছি এখানে একটা সময় বলি দেওয়া হতো। নিশ্চয়ই সেই পুরনো কালে ব্রহ্মডাঙ্গার সেই রানা ডাকাত তরুণী নরবলিও দিত। তো সেসব তো বহুকাল হলো ধুয়ে মুছে গেছে। এখানে কিছুদিন আগে পর্যন্ত পাঠা বলি হতো, তা স্থানীয় মানুষের আপত্তিতে সে বলিও এখন আর হয় না। যারা মন্দিরের উদ্যোক্তা কর্মকর্তা তাদেরও মনে হতো যে না, যে ওই পাঠার আর্তচিৎকার তাদেরও সহ্য হতো না। পুরনো প্রথার চিহ্ন হয়ে থেকে গেছে হাড় কাটটি। সেখানে এখন ভক্তেরা কেউ ফুল দেন, ধূপ জ্বালান, মোমবাতি জ্বালান। ফিরে আসি গানের পর। আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছিলাম রানাঘাটের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কথা। এই মন্দির নিয়ে আরেকটা গল্প আছে। এই মন্দিরের পাশ দিয়ে যে নদী ছিল তাতে বহু নৌকো যেত। চওড়া নদী, গভীর নদী। রাজা কৃষ্ণচন্দ্র নৌকো করে যেতে যেতেই তো এখান থেকে নারীকণ্ঠের কান্না শুনে নৌকো থামিয়ে দেবীকে উদ্ধার করেছিলেন। সে গল্প তো বলেছি আপনাদের। আরেকটি কাহিনী আছে। সাধক রামপ্রসাদ এই পথ দিয়ে নৌকো করে যেতেন।
তো একবার তাকে পথে ডাকাতেরা ধরল, নৌকো পাড়ে ভেড়ানো হলো, টানতে টানতে তাকে নিয়ে এলো মা কালীর কাছে বলি দেবে বলে। মাকে সামনে দেখে রামপ্রসাদ তো ডাকাত টাকাত সব ভুলে গিয়ে গান ধরলেন। সেই গানে পাথর গলে যায়, আর ডাকাতের মন তো মানুষেরই মন রে বাবা। গান শুনে তো ডাকাতদের একেবারে মন পাল্টে গেল। রামপ্রসাদকে আবার সসম্মানে নৌকোয় তুলে দিল রানা ডাকাত। এসব কতখানি সত্যি কতখানি বানানো তা আমি জানি না, কিন্তু একটা জিনিস জানি যে দেবীর সম্পর্কে গভীর বিশ্বাস থেকেই এই রকম সমস্ত কাহিনীর জন্ম হয়। এই বিশ্বাস আছে রানাঘাটের সিদ্ধেশ্বরী কালী সম্পর্কে। বিশ্বাস মায়ের কাছে কিছু চাইলে নিষ্ফল হয়ে ফিরে যেতে হবে না। দূর দূরান্তর থেকে মানুষ আসেন এখানে, বিদেশ থেকেও আসেন অনেকে, আমেরিকা, অস্ট্রেলিয়া। নিত্য পুজো তো হয়ই, তার বাইরে খুব বড় করে পুজো হয় মাঘ সংক্রান্তির সময় প্রতি বছর 13ই ফেব্রুয়ারি। 3 দিন ধরে উৎসব হয় এই মন্দিরে, জমজমাট উৎসব। নাম সংকীর্তন হয়, মহাযজ্ঞ করা হয়। যত ভক্ত আসেন সবাই এখানেই নাট মন্দিরে পাত পেড়ে বসে মায়ের প্রসাদ গ্রহণ করেন, আর পেট পুরে। সেটা তো হলো। এবার তাহলে আসুন মন্দিরটা একবার ঘুরে দেখেনি। বাইরে দেখলে মনে হবে যে ছোট্ট একটা বাড়ি, বাড়ির দুপাশে ঘেঁষা ঘেঁষি দোকান, তার মধ্যে দিয়ে সরু গলি পথের মতো চলে গেছে। সে পথের শেষে মন্দিরের গর্ভগৃহ দেখা যায়। হ্যাঁ, মন্দিরের বাইরেটা দেখতে ছোট, কিন্তু তার ভেতরে জায়গা আছে অনেকখানি। নাট মন্দিরের দুপাশের দেওয়ালে ছবি টাঙানো, সেখানে ভবা বাংলা থেকে সাই বাবা অনেকেই আছেন। এসব পার হয়ে চলে যান দেবীর গর্ভগৃহে। আটকোনা একটা চাঁদোয়ার তলায় দাঁড়িয়ে আছেন মহাকালী। সাদা পাথরের 3টে ধাপ পেরিয়ে পৌঁছতে হয় তার কাছে। না, অত কাছে যাবার তো নিয়ম নেই। আর এখন এই কোভিড পরিস্থিতিতে তো কোনো প্রশ্নই উঠতে পারে না। ঘরের দেওয়ালের ওপরের অংশটা গোলাপি, নিচেটা শ্বেত পাথর বসানো। এবারে আসুন মায়ের সামনে দাঁড়াই। এখানে মা শ্যামা নন, একেবারে কৃষ্ণবর্ণা। মাথায় শ্বেত শুভ্র মুকুট, গলায় ঢাল হয়ে নেমেছে মালা। এই পর্যন্ত রানাঘাটের সিদ্ধেশ্বরী মন্দির দেখা হলো। এরপর কোথায় যাব বলুন তো? কোথায় যাওয়া যায়? কোথায় যাওয়া যায় ঠিক করবার সময় একটা কথা মনে রাখতে হবে, বড্ড গরম। বাদবাকিটা আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আমাদের ফেসবুকের যে পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু লাইভে উপস্থিত হয় আপনাদের সঙ্গে আড্ডা মারবার জন্য। আপনাদের মনে করিয়ে দিই যে কাজী নজরুল ইসলামের জন্মদিন এসে গেল। আমার নজরুল এই পর্যায়ে একটু লেখালেখি করুন, ঠিক যেমন করে আমার রবীন্দ্রনাথ লিখেছিলেন, একেবারে ব্যক্তিগত স্তরে, একদম ব্যক্তিগতভাবে নজরুল